আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছেও শুনলাম যে মোটর সাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি। বিভিন্ন পাম্পে পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। দু একদিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো। তো এদেরকে মানে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সময় ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়। তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হইলেন, হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটা সমঝোতার মাধ্যমে? কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন ভাই, আপনি যে এটা নিবেন এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময়ও আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ শিমুল বিশ্বাস, যারা যারা এই শ্রমিক এর সাথে আছে, তো এটা তো নতুন কিছু না। কিন্তু আপনার এটারে বলতে হবে কেন যে না ভাই এটা চাঁদা না, চাঁদা এটা নিলে এরকম হইলে চাঁদা, এরকম হইলে চাঁদা না? এটা বলে নিজের ঘাড়ে নিয়ে আসলেন। যোগাযোগ মন্ত্রী হয়েছেন আপনি 1.5 মাস হইল। আপনি মানুষের কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমরা ক্ষমতায় এসছি মাত্র, আমাদেরকে একটু সময় দেন, একটা ঈদ অন্তত সময় দেন, পরের ঈদে আপনাদের এই ভোগান্তিগুলো যা যা হয়েছে এগুলো আমরা ঠিক করে নিব। কিংবা ধরেন একটা বাস মালিক বা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, তারা বাসের ভাড়া বেশি নিচ্ছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম? এটা এর আগে নেয় নাই? বাংলাদেশে কবে, কোন দিন ঈদের মধ্যে ভাড়া কম নিয়েছে আমারে বলেন? কোনো দিনই কি ভাড়া এই বেশি ছাড়া কখনো কম ছিল বা সমান সমান ছিল? কখনোই ছিল না। আমার সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কোনো দিন শুনি নাই যে ভাই 3 কোটি মানুষের কাছাকাছি এখন ঢাকা শহরে থাকে, তাদের এমনিতে নর্মালি বিভিন্ন সময়গুলোতে মানুষ যখন ঢাকার বাইরে যায় তখনই বাস ভর্তি থাকে। তো 3 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি 1.5 কোটি মানুষও যদি যায় একসাথে ঢাকার বাইরে, এই 4-5 দিন একটা এই সময়ের মধ্যে তারা গেলে এমনিতেই এই গণপরিবহনের সংকট হবে, ভাড়া বেড়ে যাবে, যোগান কম হলে চাহিদা বাড়বে, খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ এটাতে যায়, এটাতে অভ্যস্ত মানুষ। খুব অতিরিক্ত হয়ে গেলে সেটা হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আপনি কি বললেন? কোথাও কোনো ভাড়া বেশি নিচ্ছে না, কোথাও কোথাও নাকি আরও টাকা দিয়ে দিচ্ছে, শাড়ি লুঙ্গি গামছা জাঙ্গিয়া টাঙ্গিয়া কিনে দিচ্ছে, এরকমও ফেসবুকে ট্রল হচ্ছে। কেন ভাই, আপনার দরকার কি ছিল যে আপনার ঘাড়ে নিয়ে তারপরে মালিক পক্ষের এই বাসের কন্ট্রাক্টর ড্রাইভার তাদের এই দায়টাও আপনি আপনার ঘাড়ে নেওয়ার দরকার কি? আপনি ভাই পারবেন না সেটাও আমরা জানি, আপনি হয়তো করবেনও না সেটাও জানি, বাট আপনি অন্তত বলতে তো পারতেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ, এটাই তো বলে আসছে। চেষ্টা করেন, যদি আসলেই আন্তরিকতা থাকে তাহলে চেষ্টা করতেন, হইলে হয়তো, না হইলে নাই, মানুষ এমনি যাইতো। এইটাও মানুষের কাছে, বাংলাদেশে মানুষের কাছে একটা ঈদের আনন্দের মতোই যে এটা সবাই গাদাগাদি করে তারপরে যাবে, এই কষ্ট এই পরিশ্রম সব প্রিয় মানুষদেরকে দেখার পরে তাদের সব এই ক্লান্তি তারা ভুলে যায়। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটা ঘটনা। এইটারও আপনারা ঘাড়ে নিয়ে আসলেন। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ যা যা করত
আপনারা ওইভাবেই করবেন। কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন, তারপরে সামনে আরও সংকট হবে। এই তেলের দামের কারণে আপনার শুধু তেল না তো, আপনি যেই জ্বালানিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতিটা জ্বালানির দামই বাড়বে। তো এই যে জ্বালানিগুলো আপনি দামটা বাড়বে, এটাতে প্রতিটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, আপনার নতুন করে টাকা ছাপাইতে হবে, বা কি বলে এটা, রিজার্ভ ঘাটতি হবে, সবই হবে। কিন্তু আপনার উচিত ছিল কি? আপনার উচিত ছিল এই সরকারে আসার পরপরই, প্রতিটা মিডিয়া তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, এটা আমরা 12 তারিখে নির্বাচনেই দেখেছি যে আপনাদের চুরি করার সাথে কিভাবে মিডিয়াগুলো আপনাদের তাল মিলিয়েছে। তো এটা নিয়ে খুব বেশি ক্ষোভ নাই, কারণ জামাত ইসলামেরই ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ থেকে কী হবে? তারা নিজেরাই চায় আপনাদেরকে সুযোগ দিতে, আপনারা দেশ চালান। আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে সাবধান থেকে চালান। জামাতের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, একদম কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। তো আসার পরপর মিডিয়াগুলোকে দিয়ে আপনাদের উচিত ছিল, এই যে গেল 15 বছরে সেই যে ইনডেমনিটি করে তারপরে ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করে এই বিদ্যুৎ খাতের যে লুটপাট, এই সাবসিডির নামে তাদের যেই লুটপাটগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, কত টাকা করেছে, কত $1 বিলিয়ন আপনার পাচার হয়েছে, কত $1 বিলিয়ন এইখানে তাদেরকে ঘাটতি দেওয়া হয়েছে, এই কি বলে সাবসিডি দেওয়া হয়েছে। এই লুটপাটের এইটা কি আমাদের কত টাকা এখন এই মুহূর্তে বৈদেশিক ঋণ আছে, কত টাকা অভ্যন্তরীণ ঋণ আছে, কত টাকা প্রতি বছরে শেখ হাসিনা ছাপাইতো, ইনফ্লেশন কী ছিল আমাদের, এই আপনার কাদেরকে কত টাকা প্রতি মাসে আমাদের দেওয়া লাগে, ঋণ দেওয়া লাগে, তো মানে সুদ দেওয়া লাগে, এই জিনিসগুলো সব মানুষকে জানানো দরকার ছিল। এখন আপনারা সেগুলো না জানায় আপনারা শুরু করেছেন কোত্থেকে? মনে হয়েছে যে একটা সাধারণ একটা সরকার ছিল, সেই সরকার থেকে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা একটা রাষ্ট্র গঠন করেছেন, কোনো অভিযোগ নাই দেশে কারোর। আরে ভাই, আপনি যত কিছুই বুঝান, এখন এই মুহূর্তে একটা মানুষকে, বাংলাদেশের মানুষকে মনে করেন 15 বছর পরে কেউ যদি দেশে যায় থাকে, বা 10 বছর পরে দেশে যায় থাকে, তারা যদি আপনি ঢাকা থেকে বাসে করে, একটা গাড়িতে করে যদি ছেড়ে দেন, সে যদি বরিশালে যায়, সে দেখবে খালি উন্নয়ন আর উন্নয়ন। 15 বছর কম সময় না তো। এই যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলো, শুধু মানুষকে যদি আপনি এইটা দেখান যে আমার ওরে বাবা এই রাস্তা হয়েছে, বাংলাদেশেও ছিল না কিছু, এই রাস্তা হয়েছে, ওই রাস্তা হয়েছে, হ্যাঁ হয়েছে তো। 15 বছরে একটা দেশ সিঙ্গাপুর হয়, 15 দেশে একটা দেশ মালয়েশিয়া হয়, 15 দেশে একটা দেশ জর্জিয়া হয়। ওইসব দেশে যায়া দেখেন, এটা কিন্তু মানে শয়ে বছর, আমেরিকার মতো দেশ এরকম হইতে কিন্তু তারা খুব বিশাল সময় নেয় নাই। অতএব 15 বছরে যদি নাকি এই দেশের মানুষ যে পরিমাণে কর্মঠ, যে পরিমাণে মানুষ বউ বাচ্চা বাবা মা দেশ বাড়ি ঘর সব থুয়া বিদেশে গিয়ে পড়ে থাকে, এই যে মানুষের যে স্যাক্রিফাইস, তারা যে পরিমাণে ঈদের মধ্যেই কয়েক $1 বিলিয়ন গেল আপনার কি বলে রেমিটেন্স, এই দেশ কেন গরিব থাকবে? এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে আপনার উর্বর, এরা সব ধান গম 12 মাস আপনার ফসল উৎপাদন হয়, তারা কেন না খেয়ে থাকবে? তাদের কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যা হয় সেটা আপনাদের মতো রাজনীতিবিদরা যারা দেশ চালান তাদের কারণে হয়। এখন এই জিনিসগুলো তো জানানো দরকার ছিল যে 15 বছর ধরে যে তারা দেশটা চালাইলো, এই 15 বছরে তারা বাপের টাকা দিয়া রাস্তা করছে। ধরেন ঢাকা মাওয়া রাস্তাটার কথাই যদি বলি, ওদিকে ওই যে হাটকুমরুল না কি একটা আছে সিরাজগঞ্জের ওইদিকে, তারপরে যে ঢাকা চিটাং আপনার 4 লেনের বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটগুলো হলো, পদ্মা সেতু হয়েছে, ওর বাপের টাকা দিয়ে করে নাই তো। আপনার জানানো উচিত ছিল মানুষকে যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তারা কত টাকা লুটপাট করেছে, 15 বছরে কত লাখ কোটি টাকা তারপরে তারা বিদেশ থেকে লোন করেছে, সেই লোন এখন আপনারা শোধ করতে কত টাকা লোন রেখে গিয়েছে, এই জিনিসগুলি সব জানার দরকার ছিল। না জানায়া আপনি এমন একটা ভাব ধরেছেন আপনি 15 দিনের মধ্যেই দেশে সব সমস্যার সমাধান, আর কোনো কিছু কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছেও না, হবেও না, সব দিয়ে দিবেন জনগণের। এখন জনগণের আপনি ঘোষণাটা মানে সান্ত্বনাটা কী দিবেন? জনগণরা আপনি বুঝাইলেন ঈদের আগে তেলের কোনো সমস্যা নাই, এখনও নিউজ হয় প্রতিদিন কয়েক জাহাজ করে তারপরে
তেল সব আসতেছে বাংলাদেশ। সারা দুনিয়ার যদি সব জায়গায় সংকট হয় তাও দেশে কোনো সংকট হবে না। মন্ত্রীরা এগুলো বলছে, আপনি এটা বলার দরকার কি? আমরা দেখতেছি না যে যুদ্ধ হচ্ছে? তা আমরা, আপনি আপনি নিজের সামনে তো আছে, আরে শেখ হাসিনা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, ওই কথা বলতে গেলে মুখস্থ একটা বক্তব্য শিখেছিল। ইউক্রেন রাশিয়া মুক্ত এই যুদ্ধ, তারপরে এই যে কোভিড মহামারী, এই এই 3-4টা কথা প্রতি বক্তব্যে বলতো, যেখানেই সমস্যা সেখানে ওইটারে দিত। আপনার তো জেনুইন হাসিনার মতো 4-5 বছর ধরে না, তো আপনার মাত্র এখনও যুদ্ধ চলছে, ওটাকে আপনি বলতে পারতেন যে এখানে যুদ্ধ হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা, মানুষ বুঝতো তো। আপনারা তো বেশি দিন হয়নি ক্ষমতায় এসছেন, না কোনো সমস্যা নাই, তেল সবাই পেয়ে যাবে, সবাইকে তেল দেওয়া, পাম্পই বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। আপনি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা দেশে আছেন আপনারাই বলেন। আপনারা গ্রামে গিয়েছেন, আপনার মোটর সাইকেলে তেল নিতে পারেন কিনা বলেন। তো এগুলো হচ্ছে, কিন্তু সব দায় আপনি ঘাড়ে নিলেন। এসব বাদ দিয়া বিএনপিকে বলবো, দেখেন তারেক রহমান, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি এখন বিএনপির প্রধান, আপনি দেশের প্রধান, আপনি দেশ চালাবেন। আমাদের ভাই আওয়ামী লীগের নিয়ে, ইন্ডিয়ারে নিয়ে যেই সমস্যা ছিল, সেই সমস্যা হাসিনার দেশে নাই। এটাই আমাদের জন্য বিশাল ব্যাপার, এইটাই অনেক কিছু। বাট আমরা দেশের একদম পুরো দেশটাকে একটা সিঙ্গাপুরই চেয়েছিলাম, যেই কারণে মানে পুরো আওয়ামী লীগ এবং ইন্ডিয়া থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ চেয়েছিলাম, যে কারণে একদম জিরো টলারেন্স হয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু করতে চেয়েছে, হয় নাই, পারে নাই। সব চোরের বাচ্চারা সব এই জায়গায় এসে, এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই শুয়োরের বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই শুয়োরের বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা, এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল শুয়োরের বাচ্চা এখন কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে ও নাকি জীবনী লিখবে। তুই কুত্তার বাচ্চা কি? কে তুই? তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইল রোকেয়া প্যাচি, তোর বউ হইল হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিক একটা। তুই আসছিস আবার আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করে না, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে এ আজকে যেই ঈদটা যাচ্ছে না, যেই ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশে ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে, আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল শুয়োরের বাচ্চারা, এই এই ইউনূস শুয়োরের বাচ্চা, এই দুইটার কারণে এরা আছে। ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে। কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে, কিন্তু কিছু জিনিস স্বীকার করি। এই লোকটাকে যদি কোনো দিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি। এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলিরে ছাড়েন, এই মানুষগুলির সাথে, এই জেলখানা জেলখানার থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এইটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তো তারা এই ডক্টর ইউনূসরে এই মাদারি কী করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান অ্যাম্বাসিরে দিয়া এই আকাম কুকাম করাইতো, এই যে আলেমগুলোর ব্যাপারে। একটা আলেম ছাড়া হয়, একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান অ্যাম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজনরে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না, কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাচ্ছে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত
মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে এই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হইলো আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানির মূল কিন্তু হলো আসিফ নজরুল আর ইউনুস। এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে। ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনুস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, ওইখানে হামলা চালানোর সময় এর আটক করা হইলো, এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা, যারা যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনুসের 2 মিনিট সময় লাগতো। শুয়োরের বাচ্চা বোঝায় নাই। শুয়োরের বাচ্চা করছে কি, ওর ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিছে। আরও আকাম কুকাম যেগুলো করছে, এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই, এই দেশের বিডিআরগুলোর এসে ছেড়ে যেতে পারে নাই। আসিফ নজরুল, ডক্টর ইউনুস, সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি, বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানেই অপমানিত হবে, ওইখানেই তোরা কোনো না কোনোভাবে অপমানিত হবে। কদাচিৎ 2-1 জায়গা থেকে ভালোভাবে বের হইতে পারবি। তোদের এই গেল 1.5 বছর যত অনিয়ম, যত ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে এখন তারা পারাপারি করে। আরে বেটা, তোরা যাওয়ার আগে করে দেওয়া যাস নাই কেন? তোরা করার পরপর তোদের তো উচিত ছিল দিন রাত না খায়া তারপরে জুলাই সনদে 3 মাসের মধ্যে শেষ করে। তোদের পিছনে বাংলাদেশে আমি নিজে ভিডিও বানিয়েছি, ডক্টর ইউনুসকে 20 বছর চাই, 100 বছর, যতদিন ইচ্ছা, এগুলো আমি বলেছি আমার ভিডিওতে। তোদের উপরে এই বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু তোরা সেই বিশ্বাসের মর্যাদা না রাখা নিজেদের পকেট ভরেছিস, ইন্ডিয়ার হয়ে কাজ করেছিস, প্রথম আলোর হয়ে কাজ করেছিস, এটা তোরা করেছিস। তোদের এই লাঞ্ছনা সারা জীবন পেয়ে যেতে হবে। তো যাই হোক, এগুলো তারেক রহমান, আপনার কাছে অনুরোধ থাকবে, একটা ঈদ তো গেল আপনার, সামনে আরেকটা ঈদ, ওই ঈদের আগে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে যারা আসল ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে ধরেন, তারপরে যেই ইয়েটা হয়েছে, ওই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছে, ওই রিপোর্টের অনুযায়ী কাজ করেন, সব পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেখানে আছে। তো এই মানুষগুলোরে ছেড়ে দিয়েন। আর আরেকটা জিনিস হয়েছে যে ভাই, সব কিছু নিজের ঘাড়ে নিতে যায়েন না। নিজের ঘাড়ে নিতে গেলে এইরকম মানুষরে, সে আওয়ামী লীগের মতো বলবেন একটা মানুষ বিশ্বাস করবে না, কোনো কথাই বিশ্বাস করবে না। এই যে এখন বলছেন দেশে জ্বালানির কোনো সংকট নাই, এই নেই, ওই নেই, মানুষ পাম্পে গেলে তেল পায় না, এটাই বাস্তবতা।